আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। একটি সময় পর্যন্ত বাত ব্যথা খুব একটি বয়োজ্যেষ্ঠদের রোগ হিসেবে বিবেচনা করা হতো, তবে এখন সমস্যাটি যেন সাধারণ মানুষের একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং তরুণ কিংবা মাঝবয়সী ব্যক্তিরাও হরহামেশাই এ ধরনের জটিলতায় ভুগছে। তবে আপনি কতটুকু সচেতন আপনার এই ব্যথা নিয়ে? দর্শক, আজ আমরা কথা বলবো বাত ব্যথার আদ্যপান্ত নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সুনাম কুমার বড়ুয়া, যিনি বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিস রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর, ঢাকা। আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ডাক্তার অর্থি, শুভ সকাল সবাইকে আপনার মাধ্যমে। স্যার, আপনাকেও ধন্যবাদ। বাত ব্যথা নিয়ে আলোচনা করব এবং একটি সময় পর্যন্ত আমরা ধরে নিতাম যে বাত ব্যথা কেবলমাত্র 40-50 ব্যক্তিদের, কিন্তু সময়ের প্রেক্ষাপটে ভাবনাটি একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। একটু শুরুতে জানবো যে আসলে কারণগুলো কি কারণে এখন তরুণ কিংবা মাঝবয়সী ব্যক্তিরা এত বেশি আক্রান্ত হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। বাত ব্যথা এটা অনেক বড় এবং বিশাল একটা বিষয়। এটাকে সামগ্রিকভাবে খুব ছোট আকারে বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু এই ধরনের ব্যথা একদম ছোট বয়স থেকেই বৃদ্ধ পর্যন্ত সবসময়ই ব্যথার সমস্যা থাকতে পারে। তো ব্যথা এবং বলতে আমরা আজকে যে আলোচনাটা মূলত করতে চাচ্ছি সেটা হচ্ছে মাসকুলোস্কেলেটাল পেইন, যেগুলো মাংসপেশি, হাড় এবং জয়েন্টের ব্যথাগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। এছাড়া শুধু ব্যথার যে চিকিৎসা করলেই হবে না, সেই সাথে আমার ব্যথার যে কারণটা ওটা বের করতে হবে। আসলে কারণ যদি আমরা আগে জানতে পারি তাহলে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায় এবং চিকিৎসাটা ফলপ্রসূ হয়। এবং অনেক সময় দেখা যায় যে ব্যথাগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি পেইন আর একটা হচ্ছে যে আমাদের মেকানিক্যাল পেইন। এবং আমরা দেখেছি যে আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় যে মেকানিক্যাল পেইনটাই অনেক বেশি এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখানে জটিল রোগ বলতে আমরা যে ধরনের বুঝি ওই ধরনের জটিলতা অতটা থাকে না। আমরা যদি প্রথম থেকেই সচেতন হয়ে যাই আমাদের ব্যথার ব্যাপারে, তখন দেখা যায় এগুলো সহজেই উপসর্গগুলো কমে আসতে শুরু করে এবং আমরা অনেক ভালো থাকতে পারি। তো এই জন্য প্রথম যেটা আমি বলবো, আমাদের ধরেন রেগুলার আমরা যে প্র্যাকটিসে আমরা যেগুলো দেখি যে বর্তমানে স্থূলতাটা মানে ওবেসিটিটা এখন অনেক বেশি, মানে আমাদের মধ্যবয়স্ক ইভেন অনেক কম বয়স্কদের মধ্যেও আমরা দেখি, স্কুল কলেজের ছেলে মেয়েদেরও আমরা এখন অনেক দেখছি যে যাদের স্থূলতাটা অনেক বেশি। এটার পিছনে কারণ হচ্ছে যে মূলত আমরা অনেকটা ডিসিপ্লিন লাইফ থেকে সরে এসেছি, কিন্তু ডিসিপ্লিন লাইফটা আমাদের জন্য খুবই দরকার। যে আমরা ছোট থাকতে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে একটু যে হালকা ব্যায়াম করতাম, বা স্কুল কলেজে আমরা স্কুলে যখন বিশেষ করে পড়তাম তখন আমাদের ব্যায়ামের একটা সিস্টেম ছিল যে আমরা সবাই একটা স্কুলে মর্নিং একটা এক্সারসাইজ হতো, কিন্তু ওগুলো মনে হচ্ছে এখন অনেক জায়গার মধ্যে এগুলো কমে এসছে। এছাড়া ফাস্টফুডের ব্যবহারটা এখন অনেক বেশি, যেটা আমরা যখন হয়তো শৈশবে ছিলাম অতটা বেশি প্রচলিত ছিল না। আর তারপরে হচ্ছে যেটা আমি বলবো যে মোবাইল, যেটা আমাদের এখন প্রযুক্তির যুগে, এটা ছাড়া আমরা চলতেই পারছি না। তো আমরা অনেকটাই মোবাইল নির্ভর হয়ে গেছি। সেটা আমি দেখেছি যে একদম শৈশব, একদম ছোট থেকে একদম বয়স্ক রোগী পর্যন্ত সবাই এখন মোবাইল এডিক্টেড। অনেকটা এই যে আমরা আজকে টিভি চ্যানেল করছি, হয়তো দেখা যাচ্ছে টিভিতে অনেকেই কিন্তু টিভি আজকাল ছেড়ে দিয়েছে। আমি চেম্বারে আসতে জিজ্ঞেস করলে বলে না টিভি তো আমি দেখিই না, আমি তো মোবাইলেই সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে মোবাইলে এই যে আমাদের বসার ধরন, বা অনেক সময় সঠিকভাবে না বসেও মোবাইল দেখছি, শুয়ে শুয়ে মোবাইল দেখছি, এগুলা যথেষ্ট ইম্প্যাক্ট পড়ছে আমাদের শরীরের উপর এবং মনের উপর। তো এই ধরনের সমস্যাগুলো থেকে বর্তমানে যে ব্যথার সমস্যাগুলো আসছে, বিশেষ করে মাসকুলোস্কেলেটাল পেইনগুলো, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এগুলো এখান থেকেই আসে। অনেক সময় দেখা যাচ্ছে স্থূলতার জন্য হাঁটু ব্যথাটা হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে এটা খুবই জটিল কোনো সমস্যা না, এটা অল্পতেই কিন্তু সেরে যাওয়া যেত। বা আমি যদি আগে থেকেই একটু সচেতন থাকতাম, বা ইভেন এখনও যদি আমি সচেতন থাকি, তাহলে সচেতনতার মাধ্যমেই আমি এসব
সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। এগুলোকে আমি কখনোই রোগ হিসেবে বলতে রাজি না। আমার কথা হচ্ছে এগুলো আমাদের একটা শারীরিক সমস্যা, যেটা আমরা যদি একটু সচেতনভাবে আমাদের জীবনযাত্রাটাকে পরিচালিত করি এবং কিছু নিয়ম কানুন আমরা যদি মেনে চলি এবং কিছু এক্সারসাইজ আমরা এগুলো বলি, এগুলো যদি নিয়ম মতো ফলো করি, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো ধরনের ওষুধেরও প্রয়োজন হয় না। শুধুমাত্র সঠিক পরামর্শ পেলেই এই ধরনের সমস্যা থেকে আমরা সহজেই বের হয়ে আসতে পারি। তো বয়স্কদের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি যে অস্টিওপোরোসিস, এটাও একটা বড় ধরনের সমস্যা। তো সেক্ষেত্রে এখানেও আমাদের সচেতনতার ব্যাপারটাই থাকে যে আমাদের খাওয়া দাওয়ার যে আমরা যেগুলো খাচ্ছি, এগুলোতে দেখা যাচ্ছে যে আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের যে পুষ্টির যে মানটা, ওদিকে আমরা খেয়ালই করি না। হ্যাঁ, আর এই যে বললাম ব্যায়ামের যে একটা গুরুত্ব আমাদের জীবনে রয়ে গেছে, এটার যথেষ্ট গুরুত্ব আপনার রয়েছে যদি আপনি এই ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে চান। নিশ্চয়ই স্যার, এই যে বিভিন্ন ধরনের জটিলতাগুলো হচ্ছে এবং কারণ ভেদে নিশ্চয়ই এটার সিভিয়ারিটি ডিপেন্ড করে যে কোন কারণে আসলে রোগটি হলো এবং তার শরীরে রোগটি কত পরিমাণে সিভিয়ার। স্যার, একটু জানতে চাইবো যে বাত ব্যথা তো বিভিন্ন ধরন রয়েছে, কোন ধরনের রোগীগুলো আপনাদের কাছে বেশি এসে থাকে এবং কোন ধরনগুলো অনেক বেশি প্রচলিত? ধন্যবাদ। তো বাত আর ব্যথা দুটো কিন্তু একটু আলাদা ধরনের ব্যাপার, যদিও বাতের জন্য ব্যথা হয়। বাত বলতে কিন্তু টোটালি আমরা কিন্তু আর্থ্রাইটিসকে বুঝি, যেটা একটা প্রদাহজনিত কারণে হয় এবং এটা ইমিউনিটির একটা ব্যাপার থাকে। ওটা অটো ইমিউন কিছু ডিজিজ আছে আমাদের, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটা খুবই কমন। এছাড়া আরও কিছু স্পন্ডালো আর্থ্রাইটিস আছে, যেগুলো দেখা যাচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইভেন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ থেকে কত ধরনের আর্থ্রাইটিস হয়, অথবা রিয়েক্টিভ আর্থ্রাইটিস। এই যে কতগুলো যেগুলোর স্পেসিফিক কারণ আছে, যেটা চিকিৎসকই একমাত্র এটার কারণ অনুসন্ধান করে এবং রোগীর ইতিহাস নিয়ে এক্সামিনেশন করে সেই সাথে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম করে ওই ধরনের রোগের চিকিৎসা করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে বাতের চিকিৎসাগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট কমপ্লায়েন্স, মানে পেশেন্ট ঠিক বুঝতে পারে না যে কতদিন ওষুধটা খেতে হবে। যেহেতু অনেক ক্ষেত্রেই আমি এক্সাম্পল বলতে পারি যে রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের রোগটা অনেকটাই বলতে পারেন যে সারা জীবনের রোগ, বাট অনেক সময় দেখা যায় যে যখন চিকিৎসাটা ঠিকমতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করে, তখন এটা নিয়ন্ত্রণে রাখা একেবারেই সম্ভব। তো এই ধরনের চিকিৎসকগুলো নিজে নিজে না করে বা এগুলোকে হেলাফেলা না করে, এগুলো যদি আমরা সঠিক চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা পরামর্শ নিয়ে ওই অনুযায়ী যাই, সেক্ষেত্রে এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এবং চিকিৎসকের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে, কারণ এই যে পুরো ডিজিজ প্রসেসটা, এই যে রোগটা সম্পর্কে পুরো রোগীকে অবহিত করাটা একজন চিকিৎসকের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। উনি যদি এই জিনিসটা বুঝিয়ে না দেন, যে শুধু যদি প্রেসক্রিপশন লিখিয়ে ছেড়ে দেন, তাহলে এটা রোগী অনেক ক্ষেত্রেই দেখা যায় না, ব্যথা কমছে না, তাই উনি ওষুধটা আর খাচ্ছে না, এই জিনিসটাই বুঝতে পারছে না, কিন্তু তার ভিতরে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু একসময় খুবই জটিল আকার ধারণ করবে। আর ক্ষেত্রে একটি বিষয় চলেই আসে যে আমরা যখন দেখি যে কোনো একজন ব্যক্তি ব্যথায় আক্রান্ত, প্রাথমিক পর্যায়ে তো আমাদের দেশের রোগীরা চিকিৎসকের কাছে যায় না, দেখা যাচ্ছে নিজের মতো করে পেন কিলার ওষুধ খাচ্ছে, নাপা বা প্যারাসিটামল খাচ্ছে, অথবা হাই ডোজের স্টেরয়েড ট্যাবলেট ফার্মেসি থেকে কিনে নিজেদের মতো করে খাচ্ছে এবং সুনির্দিষ্টকরণ করাটা অনেক ক্ষেত্রে দায় হয়ে যায় বা এটি থেকে অনেকখানি পিছিয়ে থাকে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে দ্রুত সময়ের মাঝে শনাক্ত হওয়াটা কতটুকু জরুরি? যে কোনো সময়ে যত সমস্যাই হোক, দ্রুত সময়ে সমস্যাটা আইডেন্টিফাই করাটা খুবই জরুরি, এটা যে কোনো রোগের ক্ষেত্রেই এবং যে কোনো সমস্যার ক্ষেত্রেই। তো এখানে যে কথাটা বললো যে হ্যাঁ পেইন কিলার, আমি আমার প্র্যাকটিসে দেখেছি আজকাল রোগীরা কিন্তু এসেই বলে যে না, আমি কোনো পেইন কিলারই নিতে চাই না, কারণ এটা কিডনির ক্ষতি করতে পারে। সো রোগীরাই অনেকটা সচেতন, ডাক্তারের থেকেও বেশি সচেতনভাবেই অনেক সময় বলে যে না, আমাকে অন্য যা কিছুই দেন, কোনোভাবেই আমাকে ব্যথার ওষুধ আমি খাবো না। তো এটা একটা ভালো লক্ষণ, কিন্তু অনেক সময় ব্যথার ওষুধগুলো কিন্তু শুধু ব্যথার ওষুধ না, এটা কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যেটা আমি আমার রোগীদের সবসময় বুঝিয়ে দিই যে এখানে ইনফ্ল্যামেশন যদি শরীরে থেকে যায়, ওটা কন্ট্রোল করার জন্য এটা খেতে হবে। যেমন আমার যদি কোনো একটা ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমি যেমন অ্যান্টিবায়োটিক আমার লাগবেই অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে এরকম প্রদাহটাকে কন্ট্রোল করার জন্য আমাকে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু ড্রাগ দিতে হবে, যেটা সরাসরি ব্যথার জন্য আমি দিচ্ছি না, এবং এটা নির্দিষ্ট পরিমাণে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকই নির্ধারণ করে দেবে। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি স্বীকার করতেই হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ফার্মাসিতে গেলেই আমরা আমাদের সমস্যাগুলো বললে, ওখানে যারা ফার্মেসিতে কাজ করে তারাই দেখা যাচ্ছে কিছু কিছু ওষুধ প্রেসক্রাইব করছে, যেমন আপনি যেটা বললেন যে পেইন কিলার জাতীয় ওষুধগুলা, অথবা ইভেন স্টেরয়েডের মতো ওষুধ দিয়ে দিচ্ছে, যেটা খুবই বিপজ্জনক পুরো দেশের জন্য। এবং এই যে দেখছেন আজকে একটা কথা হচ্ছে সব সময়
যে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। ইভেন খুবই জটিল বাংলাদেশের জন্য একটা কমন রোগ হচ্ছে টিউবারকুলোসিস, যক্ষ্মা রোগ, সেটারও কিন্তু আমাদের ওষুধ খুবই পরিমিত। এখন এগুলো যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় পরবর্তীতে আমাদের চিকিৎসকদের জন্য বা ভবিষ্যতে যারা চিকিৎসা বিজ্ঞানে কাজ করবেন তাদের জন্য কিন্তু ভয়াবহ আকার ধারণ করবেন, কারণ আমাদের চিকিৎসা কিন্তু খুবই সীমাবদ্ধ অবস্থায় আছে। অতএব এগুলো যাতে রেজিস্ট্যান্ট না হয় সেদিকে আমাদের খুবই খেয়াল করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো ধরনের ওষুধ কেউ না গ্রহণ করে, এটা আমার পরামর্শ থাকবে। নিশ্চয়ই, খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। এবার একটু জানবো যে বাত ব্যথা তো অনেকগুলো ধরন নিয়ে আমরা কথা বলছি, তার মধ্যে শিশুরা কি বাত ব্যথায় আক্রান্ত হতে পারে কিনা এবং কোন ধরনের বাত ব্যথায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছে? হ্যাঁ, শিশুদেরও বাত ব্যথা অবশ্যই হয়। তো এখানের মধ্যেও মাস্কুলোস্কেলেটাল পেইন একটা ব্যাপার থাকে যে এটা কি মানে ইনফ্ল্যামেটরি কিনা নাকি এটা পোস্টারাল পেইন, এগুলো দেখতে হয়। তবে শিশু তো অনেক বড় ব্যাপার। একদমই যদি ছোট বাচ্চা বলেন এই ধরনের কিন্তু সাধারণত যে ওদেরও আর্থ্রাইটিস হয়, যে পেডিয়াট্রিক পেশেন্টদের, সেভাবে ওদের ওটা প্রপারলি শনাক্ত করে এই ব্যাপারে চিকিৎসা দিলে এটা অবশ্যই ভালো হয়ে যায়। এবং অনেকগুলোই জেনেটিক ডিজিজ আছে যেগুলো হয়তো দেখা যাচ্ছে যে শিশুদের ক্ষেত্রে জন্মগতভাবেই ওরা নিয়ে আসতে পারে। তবে অনেক ক্ষেত্রে আমরা শিশুর মধ্যে আমরা কিন্তু যারা স্কুল গোয়িং চিলড্রেন, কলেজ গোয়িং চিলড্রেন অনেকে যারা আছে তারাও কিন্তু অনেকটাই শিশু পর্যায়ে পড়লো। তাদের এখন যে সমস্যাগুলো আমরা কমন দেখতে পাচ্ছি সেগুলো আসলে কোনোটাই বাতের সাথে অনেক সময় জড়িত থাকে না। এগুলো ওদের যে পোস্টারাল লাইফস্টাইল এগুলোর সাথে অনেকভাবেই জড়িত থাকে। যেমন পড়ার টেবিলে কিভাবে বসছে, বা আমাদের স্কুলের সেটিংগুলো অনেক সময় আমি দেখেছি যে টুলে বসছে, যাহলে ব্যাক রেস্টটা পাচ্ছে না, অনেকক্ষণ একটানা টুলে বসে থাকলে অনেক সময় দেখা যাচ্ছে আপার ব্যাক পেইন, যেটা সহজেই শনাক্ত করাটা খুবই জটিল হয়ে যায়। ঘাড় ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তার পোস্টারাল সমস্যার জন্যই হচ্ছে। ইভেন আমরা যখন বাসায় পড়ছি, আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করছি, এই যে ডিস্টেন্সটা কতটুকু রাখবো, হাইটটা কোথায় রাখবো, এগুলো যদি ঠিকমতো মেজার থাকে, এগুলো যদি ঠিকমতো আমরা মেনে চলি, তাহলে দেখা যাচ্ছে অনেক ব্যথাই এখান থেকে কমানো সম্ভব। নিশ্চয়ই স্যার। রিউমেটিক ফিভার এটিও তো একটি বাত ব্যথার ধরন, এটি সম্পর্কে একটু জানতে চাই যে এটি আসলে কি ধরনের বাত ব্যথা বা কারা আক্রান্তের ঝুঁকিতে, এবং হলে কি ধরনের উপসর্গের মাধ্যমে বোঝা যায়? আচ্ছা, রিউমেটিক ফিভার সরাসরি ঠিক বাতের মধ্যে আসে না, এটা একটু যদিও কার্ডিওভাস্কুলার একটা প্রবলেম, ওটা মূলত হৃদরোগের সাথে জড়িত থাকে, কারণ এখানে আর্থ্রাইটিস ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, কিন্তু এখানে কিন্তু কার্ডাইটিসও একটা বড় প্রবলেম থাকে। তো সাধারণ লোকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে না, আমার তো রিউমেটিক ফিভার হয়েছে, বাট অনেক সময় দেখা যাচ্ছে এটা রিউমেটিক ফিভার না। হ্যাঁ, এখানে অনেক সময় যে এখানে কার্ডিয়াক প্রবলেমটাও মেইন আছে কিনা এটা দেখতে পাবেন, ওটাই বিপজ্জনক সবচেয়ে বেশি, আর্থ্রাইটিসের জন্য অতটা বিপজ্জনক না। তো এই জন্য আর্থ্রাইটিসটাকে ওখানে যেটা হয় মূলত আর্থ্রাইটিসের থেকেও আর্থ্রালজিয়া, এগুলো জয়েন্ট পেইনগুলো হয়, এবং এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে হয় সাধারণত। যেমন দেখা যাচ্ছে একটা জয়েন্টের মধ্যে ইনভলভ হলো, হাঁটুতে ইনভলভ হলো, হাঁটু থেকে এটা প্রথমে ডান হাঁটুতে হলো, তারপর এটা বাম হাঁটুতে হলো, তারপর এটা শিফট করছে, মানে একটা জায়গার মধ্যে পারসিস্ট করছে না। এই ধরনের এটা একটা টিপিক্যাল নেচার আছে যেটা রিউমেটিক ফিভারের মধ্যে হয় আর কি। আর রিউমেটয়েড আর্থ্রাইটিস যদি এটার সাথে অনেক সময় মিলে যায়, কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিসটা সম্পূর্ণ ধরনের আলাদা ধরনের ব্যাপার। সেখানে একই ধরনের জয়েন্টগুলোতে একই রকম হয়, যেমন হাতের জয়েন্টগুলোতে হলে সব দুই হাতে একই রকম জয়েন্টগুলো সাধারণত দেখা যায়। ইউজুয়ালি স্মল জয়েন্টগুলোতে বেশি হয়, ছোট ছোট জয়েন্ট যেমন হাতের পায়ের জয়েন্টগুলোতে। বড় বড় জয়েন্টকে সাধারণত স্কিপ করে যায়, বাট ওখানেও কিন্তু ইনভলভ হতে পারে, এবং ঘাড়েও কিন্তু আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে। সো রিউমেটিক ফিভারটা পুরোপুরিভাবে রিউমেটয়েড আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিসের মতো না, এটা কার্ডিওলজির সাথেও রিলেটেড, এবং এখানে কার্ডিয়াক সিমটমগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এটা দেখতে হবে, কারণ এর কমপ্লিকেশনগুলো অনেক জটিল। এবং সেক্ষেত্রে স্যার আর্থ্রাইটিসের কথায় যদি আসি, যে কোনো জয়েন্টে কি আর্থ্রাইটিস হতে পারে কিনা? যে কোনো জয়েন্টেই আর্থ্রাইটিস হতে পারে, এবং আমরা এই যে আর্থ্রাইটিসের ধরন দেখেই কিন্তু কি ধরনের আর্থ্রাইটিস প্রাথমিকভাবে আমরা ধারণা পেতে পারি। যেমন আমি প্রথমেই বললাম যে হাতের বা পায়ের জয়েন্টগুলো সাধারণত স্মল জয়েন্ট হিসেবে আমরা দেখি, তো ওই জয়েন্টগুলোতে যখন ব্যথা হয় এগুলো সাধারণত রিউমেটয়েড আর্থ্রাইটিস হিসেবে আমরা গণ্য করতে পারি। অথবা এখানে এসএলই আর একটা সিস্টেমিক লুপাস এরিথেমেটাস, যেটা আরেকটা বড় ধরনের বাতের সমস্যা, সেখানেও কিন্তু আমরা এই ধরনের জয়েন্ট ইনভলভমেন্টগুলো থাকে। এছাড়া আমি যে প্রথমেই বলেছিলাম স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যেগুলো স্পাইনে আর্থ্রাইটিস হয়, ওখান থেকে নামটা এসেছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, কিন্তু এগুলো পেরিফেরাল জয়েন্টগুলোকে ইনভলভ করতে পারে। সেই ক্ষেত্রে বড় বড় জয়েন্টগুলোকেই কিন্তু প্রথমেই ধরে থাকে, যেমন হাঁটুতে, হিপ জয়েন্টে এবং গোড়ালিতে এই ধরনের জয়েন্টগুলো খুবই বেশি হয়। এছাড়া আরও একটা খুব বড় ধরনের বাতের সমস্যা হয়, এবং এটা সাধারণত পুরুষদের এবং একটু বয়স্কদের দেখা যায়, সেটা হচ্ছে যে গাউটি আর্থ্রাইটিস যেটা বলে, সেটা অনেকটা মেটাবলিক কজ। যে ইউরিক অ্যাসিড নামে আমাদের এখানে একটা
আমাদের শরীরে এক ধরনের মেটাবলিক প্রোডাক্ট পাওয়া যায়, হয় তৈরি হয়, যেটা ইউরিক অ্যাসিড, এবং এটার জন্য যে ব্যথাগুলো হয় ওটাকে বাংলায় গেটে বাত হিসেবে আমরা বলতে পারি। ওটাও প্রপারলি ডায়াগনোসিস করে কিছু খাদ্যদ্রব্যের নিয়ন্ত্রণের মাধ্যমে এবং আমাদের দৈনন্দিন চলাফেরার মধ্যে ডিসিপ্লিন মেনটেন করে আমরা এই ধরনের রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। স্যার একটু জানতে চাইবো যে স্পন্ডালো আর্থ্রাইটিসের কথা বলছিলেন, আসলে স্পন্ডালো আর্থ্রাইটিসের কি সবার সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে, নাকি এটা কোনো জেনেটিক বা বংশগত কোনো রোগ? আক্রান্তের ঝুঁকিতে কারা? স্পন্ডলো আর্থ্রাইটিস কিন্তু একেবারেই জেনেটিক ডিজিজ। এটা আমরা বেশ কয়েকটা স্পন্ডলো আর্থ্রাইটিসের মধ্যে আমরা বেশ কয়েকটা ডিজিজকে একসাথে ইনক্লুড করি। যেমন সবচেয়ে যেটা মানে জটিল সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, যেটা আমরা বলি। এবং এখানে অনেকটা দেখা যায় যে ব্যাম্বো স্পাইন একটা টার্ম ইউজ করা হয়, যে আমাদের মেরুদণ্ডের হাড়গুলো একেবারে ব্যাম্বো, মানে একেবারেই কোনো ধরনের নড়াচড়া করে না, এটা ফিক্সড হয়ে যায়। তো এটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বলে। এছাড়া আমাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, যে কতগুলো চর্মরোগ আমরা জানি যে সোরিয়াসিস থাকে। ইভেন সোরিয়াসিসটা আগেও দেখা দিতে পারে, আর্থ্রাইটিসের পরেও দেখা দিতে পারে, কিন্তু এটাকে আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। এছাড়া আমি বললাম যে হজমের সমস্যা থেকেও কত ধরনের আর্থ্রাইটিস হয়, যেগুলো আইবিএস থেকে হতে পারে। এই ধরনের আর্থ্রাইটিস হয়, যেমন ক্রনস ডিজিজ আছে, তারপরে আলসারেটিভ কোলাইটিস ডিজিজ আছে। এইসব ডিজিজের ক্ষেত্রেও আর্থ্রাইটিসটা হয়। তো এটা পুরোপুরি জেনেটিক ডিজিজ। এটা আমরা কিছু আমাদের ডায়াগনস্টিক টুলস আছে যেগুলো দিয়ে আমরা দেখি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে HLA-B27। এটা সাধারণত বিশেষ করে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে একেবারেই পজিটিভ পাওয়া যায়। এছাড়া আমরা একটা জয়েন্ট যেখানে প্রথম এটা ইনভলভ হয় সেটা হচ্ছে SI জয়েন্ট বলে, কোমরের একটা জয়েন্ট। তো সেটা ইনভলভমেন্ট আছে কিনা সেটা আমরা এক্সরে করলে প্রথমে আমরা বুঝতে পারি। তো এই ক্ষেত্রে ঝুঁকিতে হচ্ছে যদি কোনো ফ্যামিলিতে এই ধরনের স্পন্ডালো আর্থ্রাইটিসের হিস্ট্রি থাকে, বিশেষত HLA-B27 যাদের পজিটিভ থাকে এবং যারা এই ধরনের প্রবলেমের জন্য ওষুধ খাচ্ছে, নিয়মিত খেয়েছে তাদের ফ্যামিলিতে, তাহলে তাদের পরবর্তী ছেলে মেয়েদের মধ্যে এবং পরিবারের মধ্যে এই রোগটা হতে পারে, সম্ভাবনা থাকে। আচ্ছা, তার মানে স্যার পারিবারিক একটি হিস্ট্রি থাকবে, সম্পূর্ণ এটি জেনেটিক একটি ডিজিজ। স্যার একটু জানতে চাইবো যে এই যে আমরা বলছি সোরিয়াসিস থাকতে পারে, যদি পরিবারের কারো সোরিয়াসিস থাকে সেক্ষেত্রেও অন্য একজন ব্যক্তি বা পরিবারের কোনো কোনো সদস্য এই ধরনের বাতব্যথা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি জানেন ডাক্তার অর্থী যে আমরা সোরিয়াসিসটা হচ্ছে আমরা সাধারণত এই ধরনের যখন রোগগুলো নিয়ে কথা বলি জেনেটিক, সাধারণত এগুলো ফার্স্ট ব্লাড রিলেটেড নিয়ে কথা বলি। যেমন ধরেন আপনি ছেলে মেয়েরা প্রথমেই এটা ঝুঁকিতে থাকে। এছাড়া ওই যে ফার্স্ট ব্লাডের মধ্যে যেটা মা বাবা দাদা নানা নানির মধ্যে যে ধরনের, এগুলোর উপরই আমরা প্রথমে এমফেসিস করি। এর পরবর্তীতে এটা আস্তে আস্তে যখন মানে জেনারেশনটা বাড়তে থাকে তখন এটার গুরুত্বটা অনেকটা কমে যায়। মানে ফার্স্ট ব্লাড রিলেটেড একদমই বাবা মা ভাই বোন এই ধরনের সম্পর্কগুলোর ক্ষেত্রে। স্যার জানবো যে যখন এই ধরনের ব্যথায় আক্রান্ত হয়ে যায়, কোমর ব্যথা করছে, মেরুদণ্ডে ব্যথা করছে, ছোট ছোট জয়েন্টে ব্যথা করছে, অনেকে তো কমপ্লেন করে যে ঘুম থেকে ওঠার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছি না, বা তীব্র শরীর ব্যথা, অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করতে কষ্ট হয়। আমরা কি শুধুমাত্র ওই যে স্পন্ডালো আর্থ্রাইটিস হিসেবেই চিন্তা করব, নাকি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অন্য কিছু হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা আপনি প্রথমেই বলেছেন, যে ঘুম থেকে উঠতে বেশ কিছু সময় পর্যন্ত ব্যথাটা থাকে। এই বেশ কিছু সময়টাকে কিন্তু আমরা যারা ব্যথার এখানে কাজ করছি আর্থ্রাইটিস নিয়ে, তারা কিন্তু এটা ডিফাইন করি, মানে আমরা ডিফাইন করছি না, এটা অলরেডি এটা ইউনিভার্সাল, যে এটা কতক্ষণ পর্যন্ত থাকবে। যেমন আমরা সাধারণত এটা একটা ডিমার্কেশন দিয়েছি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি যদি কোনো ব্যথা এরকম আড়ষ্টতা যদি পারসিস্ট করে থেকে যায়, তাহলে অবশ্যই এটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আমি কিন্তু আড়ষ্টতা থেকে গেলেই কিন্তু আর্থ্রাইটিস বলবো না, এটা বিভিন্ন রোগীর ইতিহাস, রোগীর এক্সামিনেশন এবং সেই সাথে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো আইডেন্টিফাই করে তারপর আমরা বলতে পারবো আর্থ্রাইটিস কিনা। কারণ কিছু কিছু ব্যথা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো কিন্তু বেসিক্যালি আর্থ্রাইটিস না, এগুলো হচ্ছে জাস্ট আমাদের লাইফস্টাইলের জন্য এগুলো হচ্ছে। যেমন ধরেন আমাদের শোয়ার সময় আমরা কিভাবে শুচ্ছি, তারপরে ধরেন আমরা বসার সময় আমরা কিভাবে বসছি, এগুলো অনেকগুলো এই ধরনের ইম্প্যাক্ট কিন্তু আমাদের শরীরের উপর পড়ে থাকে। আবার ধরেন হাঁটু ব্যথা, যেটা খুবই কমন আমাদের মধ্যবয়সীদের, তো বা আরেকটু বয়স্ক রোগীদের যেটা হাঁটু ব্যথা, তারাও যে কিন্তু অনেক সময় চেয়ার থেকে সহজেই উঠতে পারছে না। এটাকে যদি আমি আর্থ্রাইটিস বলে দিই তাহলে তো হবে না, এটা হচ্ছে তার হাঁটুতে ক্ষয় হয়েছে, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বলছি। ইটস এ মিসনোমার, যে অস্টিও আর্থ্রাইটিসটা আসলে বেসিক্যালি এটা কি রিয়েল আর্থ্রাইটিস কিনা, এখানে কি আমার বাতের ওষুধ লাগবে, নাকি অন্য ধরনের আমি লাইফস্টাইল চেঞ্জ, কিছু এক্সারসাইজ, কিছু ফিজিক্যাল থেরাপি, এগুলোর মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। ওজন কমানো এটা একটা বড় ব্যাপার কিন্তু।
ব্যাপারটা এটার সাথে জড়িত থাকে। এবং সেক্ষেত্রে স্যার একটু জানবো যে লাইফস্টাইলের কথাকে আমরা বারবার মানে মোটিভেটেড করছি যেন যেন প্রত্যেকটি ব্যক্তি লাইফস্টাইল মডিফিকেশন করে, কিন্তু যারা এই ধরনের বাত ব্যথায় আক্রান্ত, আমি যদি একটু স্পেসিফিক হই, যেহেতু স্পন্ডাইলোআর্থ্রাইটিস নিয়ে বেশিরভাগ কথা বলছি স্যার, তাদের ক্ষেত্রে কি সারা জীবন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কন্টিনিউ করার কোনো বিষয় রয়েছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে যে আমি তো প্রথম থেকেই বলবো লাইফস্টাইল, ডিসিপ্লিন, লাইফ এবং এক্সারসাইজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা আমাদের ছোটবেলা থেকেই আমরা যদি এটাতে অভ্যস্ত থাকি তবে এটার কোনো বয়সের কোনো বার নেই। আপনি চাইলে আজকেও যদি এটা শুনে মনে হয়ে থাকে যে না, আমি আমার জীবনটাকে অনেক ডিসিপ্লিন ওয়েতে লিড করব, আমি কিছু এক্সারসাইজের মাধ্যমে চলবো, তাহলে আমি বলবো যে আপনার সামনের জীবনগুলো অনেক সুন্দর হতে পারে। তো আমার এখন সময় নাই, আমি তো এটা ছোট থাকতে করা উচিত ছিল, এই ধরনের কোনো ধরনের হীনমন্যতায় না ভুগে আপনি আজকে থেকেই যদি মনে করেন যে আমি আজকে থেকেই ডিসিপ্লিন লাইফ লিড করব, আজকে থেকেই আমি কিছু এক্সারসাইজ করব, তাহলে আপনার অনেক ধরনের সমস্যাই কমে আসবে। যেমন বিশেষ করে আমি বলবো যে ঘাড় ব্যথায় আমাদের যে রোগীরা বেশি কষ্ট পেয়ে থাকে, সেটা অনেকেই দেখা যায় যে রাত্রে ঘুমানোর সময় মোবাইল নিয়ে ঘুমাচ্ছে। এটা সম্পূর্ণভাবে পরিহার করা উচিত। আপনি যখন ঘুমাতে যাবেন, একেবারেই ঘুমাতে যাওয়ার জন্য আমার পরামর্শ থাকবে, অনেকেই আমরা উঁচু বালিশে শুই, উঁচু বালিশ বা নিচু বালিশের চেয়ে আমি বলবো যে যেটা আপনার কমফোর্টেবল বালিশ সেভাবেই আপনাকে শোয়ার জন্য। তবে আপনার ধরেন শুয়ে শুয়ে মোবাইল দেখা বা বই পড়া, এই অভ্যাসগুলো আপনার যদি পরিহার করতে পারেন তাহলে আপনার ঘাড় ব্যথার সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারেন। আবার কোমর ব্যথার ক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে আপনি যদি সরাসরি না উঠে আপনি যদি একটু কাত হয়ে হাতের ভর দিয়ে কনুইয়ের সাহায্যে একটু যদি উঠেন, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় কোমর ব্যথাটা কম হয়। কারণ এই যে কোমর ব্যথায় বলছি আমরা কোন পাশে শুবো বা কিভাবে আমরা কোন পোশ্চারে থাকলে কোমর ব্যথা কমবে? মেকানিক্যাল ব্যাক পেইন, এক্স্যাক্টলি, মানে অনেক ব্যক্তি এই রোগটিতে আক্রান্ত এবং প্রচন্ডভাবে ভুগছে। তো মেকানিক্যাল ব্যাক পেইনটা আসলে কি কারণে হয়, আমরা কিভাবে রোধ করতে পারি, প্রত্যেকটা বিষয় জানবো। তবে সময় হয়েছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে সারা দেশে অনেক ব্যক্তি মেকানিক্যাল ব্যাক পেইনে আক্রান্ত এবং তাদের মাঝে লো ব্যাক পেইন অন্যতম। স্যার, একটু লো ব্যাক পেইন সম্পর্কে জানতে চাই যে কি কারণে লো ব্যাক পেইন হয়ে থাকে এবং হলে আমাদের করণীয় কি? লো ব্যাক পেইন আপনি মেকানিক্যাল কারণে যদি হয় তাহলে অবশ্যই কিছু তার সিমটমগুলো থাকে, যে কোমরে ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে, এবং অনেক সময় দেখা যায় কোমর ব্যথার সাথে সাথে পায়ের দিকে একটা রেডিয়েশন থাকে, যে পায়ে ঝিনঝিন করে, পা ভারী হয়ে যায়, পা হাঁটতে পারে না, কিছু দূর যাওয়ার পর মনে হয় একটু দাঁড়াতে হবে, তারপরে আবার হাঁটতে পারে। এই ধরনের কিছু সমস্যাও লো ব্যাক পেইনের সাথে সাথে পড়ে। যেহেতু এটা মেকানিক্যাল ব্যাক পেইন আপনি বলেই দিয়েছেন, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভিটিতে বাড়বে। আর যেগুলো ইনফ্লেমেটরি যদি লো ব্যাক পেইন হতো তাহলে এটা সাধারণত দেখা যাচ্ছে যে রাতে বা যখন কাজ করে না, বিশ্রামে থাকে মানুষ, তখন ব্যথাটা বেশি হয়। আর যখন মেকানিক্যাল হচ্ছে যে লো ব্যাক পেইন, এটা সাধারণত ডিজেনারেটিভ কারণে হয়, যে বয়সজনিত কারণে হাড়ের যে আমাদের যে লাম্বার কশেরুকাগুলো আছে ওগুলোতে যখন ক্ষয় হয় বয়সজনিত কারণে, তখনই এটা সাধারণত লো ব্যাক পেইন হয়। এবং এটা কাজ করলে বা যখন নড়াচড়া করছে, শুলে এপাশ ওপাশ করছে, তখন এই ব্যথাগুলো দেখা যায়। এখানে হাড়ের সাথে সাথে যে একটা ডিস্ক থাকে দূর হাড়ের মাঝখানে, তখন ওখানেও কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়। সাধারণত আমাদের হাড়গুলো হাইড্রেটেড থাকে, ওগুলো যখন ডেসিকেটেড হয়ে যায়, মানে শুকিয়ে যায় পানিটা, তখনও কিন্তু স্টিফনেস ডেভেলপ করে, যার ফলে একটু নড়াচড়াতেই ব্যথা হচ্ছে। তো মেকানিক্যাল লো ব্যাক পেইন যখনই হবে তখনই হচ্ছে যে এটা অ্যাক্টিভিটি, যখন কাজ করবে, যখন নড়াচড়া করবে, অনেকক্ষণ বসে থাকবে, তখন এটা হয়। আর যদি ইনফ্ল্যামেটরি হতো তাহলে অবশ্যই এটা যখন আমরা বিশ্রামে থাকি, বিশেষ করে রাতে এবং সকালে ঘুম থেকে উঠলে ব্যথাগুলো অনেক বেশি থাকে, এবং মর্নিং স্টিফনেস যেটা বলে যে 1 ঘন্টা পর্যন্ত অলমোস্ট ব্যথাটা অনেক বেশি পরিমাণে থাকে, তারপরে যখন আস্তে আস্তে নড়াচড়া করতে থাকে, কাজ করতে থাকে, তখন কমতে থাকে। বাট মেকানিক্যাল পেইনটা হচ্ছে যখন আরো কাজ করতে থাকবে তখন ব্যথাটা বাড়তে থাকবে, যখন রেস্টে থাকবে তখন ব্যথাটা কিন্তু কমতে থাকবে। আর যখনই রেডিয়েশনটা হচ্ছে তখন এটাকে খুবই গুরুত্বের সাথে চিন্তা করতে হবে, কারণ ডিস্কের ইনভলভমেন্ট সেক্ষেত্রে খুবই জরুরি, এবং সেটা নার্ভের উপর প্রেশার দিচ্ছে, যার জন্য
আমাদের কোমর থেকে যে নার্ভগুলো বেরিয়ে আমাদের পায়ে মাসেলগুলোতে সাপ্লাই দিচ্ছে সেখানের মধ্যে এই সমস্যা হচ্ছে। তাহলে এটা অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে এবং এটা আমরা রোগীর সাথে কথা বললেই আমরা বুঝতে পারি যে রোগীরা সাধারণত ওই যে ব্যথার কথাটাই বলছে, কোমর ব্যথাটা, অন্য সিমটমগুলো সাধারণত কম থাকে। এবং সেই সাথে দেখা যাচ্ছে আমরা এটা যদি একটা এক্সরে করি বা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন তো করবোই, আর যদি ডিস্কের ব্যাপারটা চলে আসে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এমআরআই লাম্বোস্যাক্রাল স্পাইন করতে হয়। যদি আমাদের ক্লিনিক্যালি দেখে মনে হয় যে হ্যাঁ পাটা আমরা যেভাবে এসএলআর টেস্ট বলি এই ধরনের টেস্টগুলো যখন করি তখন এগুলো পজিটিভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষা ছাড়াও এটা বের করতে পারি। কিন্তু যদি এটা কোমর ব্যথা থেকে পায়ের দিকে রেডিয়েশন হয় সেক্ষেত্রে অনেক সময় এমআরআই লাম্বোস্যাক্রাল স্পাইন এটা করতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো স্যার এই যে মেকানিক্যাল ব্যাক পেইন হচ্ছে, নিশ্চয়ই লাইফস্টাইল মডিফিকেশনের একটি বড় ভূমিকা রয়েছে। আপনার পরামর্শ কি থাকবে? আপনি একবার বিরতির আগে বলছিলেন যে ঘুম থেকে ওঠার সময় আমরা কোনভাবে শুচ্ছি বা কাঁধ হয়ে শুচ্ছি কিনা, হঠাৎ করে উঠে গেলাম। অনেকে তো এমন কমপ্লেন থাকে যে বিছানায় সারা রাত সুস্থভাবে ঘুমালাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর একদমই উঠে দাঁড়াতে পারছি না। তাদের উদ্দেশ্যে পরামর্শ কি? লো ব্যাক পেইনটা সাধারণত আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতায় আমরা যেটা দেখতে পেয়েছি যে সাধারণত যারা অনেকক্ষণ বসে কাজ করেন, বিশেষ করে আমি বলবো যে ব্যাংকার যারা, ওনারা অনেকক্ষণ বসে ওনাদেরকে একই পজিশনে কাজ করতে হয়, বা অনেকেই কম্পিউটার রিলেটেড যারা আইটি জবগুলো করে ওদেরকে অনেকক্ষণ বসে থেকে কাজগুলো করতে হয়। এবং এটা আমি সবার জন্যই বলবো যে আমরা যখন বসে থাকি তখন আমাদের যে শরীরের ওজনটা সবচেয়ে বেশি পড়ে কিন্তু বসে থাকা অবস্থায়, এবং এরপরে হচ্ছে আমরা যখন শুয়ে থাকি তখন পরে ওজনটা, যখন আমরা হাঁটতে থাকি তখন কিন্তু আমাদের ওজনটা অনেকটা কম থাকে, কারণ আমাদের যে গ্রেভিটির যে ইয়েটা ওটা মুভ করতে থাকে। কিন্তু আমি যখন অনেকক্ষণ বসে থাকি তখন ঠিক একই পজিশনে, কোমরের একটা পজিশনে আমার প্রেশারটা অনেকক্ষণ পড়তে থাকে, তখন দেখা যাচ্ছে কোমর ব্যথাটা অনেক বেশি দেখা যায়। এই জন্য আমি বলবো যে একটানা এভাবে না বসে আমি যদি 45 মিনিটস পর পর একটু উঠে একটু ঘুরে আসি বা একটু সাইড লাইনে দাঁড়িয়ে আমি যদি একটু এক্সারসাইজ করি, হালকা একটু স্ট্রেচিং করি বডিটা, তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই সাথে আমি বলবো যে আমরা যেখানে কাজ করছি বা যেভাবে আমরা পড়াশোনা করছি, আমাদের চেয়ার টেবিলের যে হাইটের যে একটা ব্যাপার থাকে ওটা সামঞ্জস্য খুবই জরুরি। আমরা যদি অনেকক্ষণ নিচে বসে নিচু হয়ে কাজ করি বা আমরা কমফোর্টেবল পজিশনে যদি ব্যাকটাকে রেস্টে না রাখি সেক্ষেত্রে ব্যথাগুলো অনেক বেশি হয়। আর শোবার ব্যাপারে আমি বলবো যে কমফোর্টেবল পজিশন সবসময় আমরা চাই যে রুগী যেটাতে কমফোর্টেবল থাকে, কিন্তু সব একটা নিয়ম হচ্ছে যে আমরা উঠার সময় যদি আমরা সোজাসুজি উঠি তাহলে আমাদের সরাসরি কোমরের উপর প্রেশারটা পড়ে। আমি যদি কাত হয়ে উঠি তাহলে আমার কোমরের উপর প্রেশারটা পড়ছে না। সেক্ষেত্রে সচেতন থাকলে এই ধরনের কোমর ব্যথাগুলো অনেক ক্ষেত্রেই কমানো যেতে পারে। নিশ্চয়ই স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে জানবো যে বাত ব্যথায় আক্রান্তের ঝুঁকিতে যারা রয়েছে, যাদের ফ্যামিলিয়াল বাত রোগ রয়েছে বা যারা লাইফস্টাইল মডিফিকেশন করছে না, এবং আপনি বলছিলেন পরবর্তীতে একটি ঝুঁকি বেড়ে যায়, তরুণদের মাঝে এখন ঝুঁকি অনেক বেশি, প্রত্যেকটি ব্যক্তির উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে আপনার? আমি প্রথম থেকেই বলে আসছি যে ডিসিপ্লিন লাইফটা লিড করতে হবে এবং কিছু শারীরিক ব্যায়ামগুলো করতে হবে। আলাদা কোনো ব্যায়াম না হলে হাঁটাটা আমাদের জন্য খুবই জরুরি। অন্ততপক্ষে 40 মিনিট যদি আমরা আমাদের প্রতিদিন একটু হাঁটার অভ্যাসটা করতে পারি তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে অনেক ক্ষেত্রেই কমে আসে। সে আরও একটা ব্যাপার আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে ফিজিক্যাল পেইন যেটা আমরা ফিল করছি এই পারসেপশনটা কিন্তু এক একজনের এক এক রকম। একই সমস্যা নিয়ে একই ধরনের ব্যথা কিন্তু আমরা দুইজন পাচ্ছে না। এটা দেখা যাচ্ছে আমার আজকে ব্যথা হচ্ছে কিন্তু উনি অতটা ফিল করছে না, একই ধরনের সমস্যায়। তো এই যে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিন্তু আমাদের মধ্যে আছে যে মানসিকভাবে আমরা ব্যথাটাকে কতটুকু আমরা পারসিভ করছি। আবার পেইন থ্রেশহোল্ড বলে একটা কথা আছে, সবার পেইনের থ্রেশহোল্ডটা এক না, একই স্টিমুলাসে একই সমান ব্যথা হয় না। দেখা যাচ্ছে অনেকের অল্প ব্যথাতেই অনেক বেশি ব্যথা ফিল করছে। এগুলো একটু মানসিকভাবে সবসময় মানসিক জোর রাখতে হবে। শারীরিক সুস্থতার জন্য অবশ্যই খাওয়া দাওয়া পুষ্টি মানটা খেয়াল করতে হবে। এবং আমরা এই যে এতক্ষণ কথা বললাম যে আমাদের যে সবসময় অনেক সময় দেখা যাচ্ছে রোগ না, এগুলোকে আমি রোগ না বলে আমি বলবো যে এগুলো আমাদের কতগুলো শারীরিক সমস্যা তৈরি হয়, সেগুলোতে আমরা নিজেদের সচেতনতার মাধ্যমে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। যেমন আমরা আমাদের বসার কিভাবে বসবো, কিভাবে শুবো, কিভাবে কাজ করব, এগুলো যদি আমরা একটু সচেতন থাকি, ইভেন গাড়িতে বসার সময় আমরা কিভাবে আমরা বসবো এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় এগুলো সমস্যাগুলো সহজেই পরিত্রাণ পাওয়া যায়। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে আমাদের যখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় তখন আমরা অল্পতেই যেন চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি, কোনোভাবেই যেন আমরা নিজের থেকে এই ধরনের ওষুধ, ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ না খাই। এবং যেগুলো বাতের কথা বললো যে এগুলো পারিবারিকভাবে হয়, ওরা আগেই চিকিৎসকের কাছে গেলেই এই ব্যাপারে চিকিৎসক অবশ্যই সঠিক পরামর্শ দিবে। আমার মনে হয় এইভাবে আমরা এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। একদমই স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সব দর্শককে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন জীবনযাত্রার মান পরিবর্তন করি এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেয়া পরামর্শ মেনে অন্তত যে কোনো ধরনের ব্যথা হলে সেটাকে শনাক্ত করি এবং চিকিৎসকের প্রতি আস্থা রাখি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।